পাবলিক ইভেন্টে অ্যাটেন্ড করব কি করব না। কমিউনিটিতে অনেক ধরনের ইভেন্ট হয়, গেট টুগেদার হয়, বিভিন্ন ধরনের কনফারেন্স হয়। সেগুলোতে নিউবিরা বা যারা মিড লেভেলে আছেন অথবা যারা এক্সপার্ট, সবারই কি আসলে অ্যাটেন্ড করা উচিত নাকি উচিত না? এই ইভেন্টগুলোকে আসলেই কোনো কাজের নাকি কাজের না, সেই উত্তরই খোঁজার চেষ্টা করবো আজকে। চলুন ভিডিও শুরু করা যাক। একদম নিউবি যারা আছে তাদের ক্ষেত্রে বলবো এই ধরনের ইভেন্ট অনেক ক্ষেত্রেই তাদের জন্য কার্যকরী হতে পারে। আমি আজকে 5টি কি পয়েন্ট দিয়ে আমার যতটুকু উপলব্ধি আছে বা আমি যা যা মনে করি যে এই ইভেন্টগুলো আসলে কতটুকু কার্যকরী হয় সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করব। নাম্বার 1, হেল্পস টু মেক ডিসিশন। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হয়। এটা হতে পারে আপনার ক্যারিয়ার, হতে পারে কী পড়াশোনা করবো, বা যে কোনো কিছুই হোক। আমরা যারা টেক ইন্ডাস্ট্রিতে আছি, টেকের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি, তা আমরা অনেক ক্ষেত্রেই কনফিউজড হয়ে যাই। এমন যারা প্রোগ্রামিং শিখছে তারা চিন্তা করে আমরা কি পাইথন শিখবো না পিএইচপি শিখবো, পিএইচপিকে ডেট না কী হচ্ছে না হচ্ছে। এই যে কনফিউশনগুলো আসলে বিগিনারদের আরও বেশি হয়। আমি বলছি না যে যারা মিড লেভেল আছে বা এক্সপার্ট আছে তারাও কনফিউজড হয় কি হয় না, বা তারাও হয় না, সেটাও একদম ঠিক না যে তারাও কনফিউজড হয়। আসলে সিনিয়ররাও কনফিউজড হয়। জুনিয়রদের ক্ষেত্রে খুব বেশি হয়, কারণ তাদের ব্রেইনটা সবসময় স্ক্যাটার্ড থাকে, যে অনেক কিছু দেখে, অনেক কিছুতে খুব আগ্রহ জন্মায়, যে মনে হয় আমি কি আসলে প্রোগ্রামিংয়ে ক্যারিয়ার করব না ডিজাইনে ক্যারিয়ার করব, নাকি এগুলো তো আসলে এআই এসে রিপ্লেস করে নিচ্ছে, কোনটা আসলে করা উচিত, ইন্ডাস্ট্রিতে আসলে কোনটার চাহিদা আছে। এটা কিন্তু একজন সিনিয়ররা অনেক ভালো প্রেডিক্ট করতে পারে, বা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে বিভিন্ন বিষয় নিয়ে তারা খুব ভালো প্রেডিক্ট করতে পারে। সো এই ধরনের নলেজগুলো, এই কনফিউশনগুলো দূর করার জন্য এবং একটা ডিসিশনে পৌঁছানোর জন্য যে ক্যারিয়ার কোন দিকে যাওয়া উচিত, সেই দিক থেকে এই নেটওয়ার্কিং ইভেন্টগুলো কিন্তু খুব ভালো কাজে দেয়, যে আপনি সরাসরি অনেক প্রশ্ন করতে পারবেন এবং সেই উত্তরগুলো এক্সপার্টদের কাছ থেকে জেনে নিতে পারবেন। অথবা এক্সপার্টরা যখন বিভিন্ন সেশন নেয়, সেই সেশনগুলোতে তারা অনেক ইনসাইট শেয়ার করে, যে মার্কেট ক্যাপ শেয়ার করে, কোন ধরনের স্কিলের চাহিদা কেমন আছে এবং কোন ধরনের স্কিলের ফিউচার ভালো, সেগুলো কিন্তু অনেক কিছু শেয়ার করা হয় এই ধরনের কনফারেন্সগুলোতে, যেটা হয়তো নর্মালি শেয়ার করা হয় না। সো এইসব দিক থেকে কিন্তু আপনার ডিসিশন নিতে এই জিনিসটি খুব হেল্প করে। সো পাবলিক ইভেন্টে আপনারা যেতে পারেন যদি আপনি এই ধরনের ইনডিসিশনে ভুগে থাকেন। নাম্বার 2, নিউ টেকনোলজি অ্যান্ড টার্মস। বাজারে এই মুহূর্তে আসলে নতুন কী আছে, নতুন কোন টুলস আসলো। যেমন এই মুহূর্তে চলছে 2024 বা 2023 থেকে আসলে শুরু হয়েছে, বা 2024 এখন অনেক বেশি বিস্ফোরণ ঘটছে, স্পেশালি GPT-4 আসার পরে এআই নিয়ে চারপাশে কিন্তু অনেক কথা হচ্ছে। এখন এই এআইতে কোন টুলসটা আসছে নতুন, ছোট ছোট কোন টুলস, বা আপনার যে স্পেসিফিক নিশের কোন টুলস আসছে। যেমন আপনি হয়তো, যদি আমি জাস্ট অ্যাজাম্পশনের জন্য বলি যে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন, সো গ্রাফিক ডিজাইনের খুব কমন টুল মিড জার্নি। এর বাইরে অন্য কোনো টুলস আছে কিনা যে টুলসটা এই মুহূর্তে ভালো করছে বা মার্কেটে তার একটা ভালো দখল হওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাপারগুলো, এই ছোট ছোট টুলসগুলো সম্পর্কে জানা, কোন টুলস নিয়ে কাজ করা, নতুন বাজারে কি আসছে, কোন কোম্পানিতে হায়ারিং চলছে, ইন্টারন্যাশনাল বাজার কোন দিকে যাচ্ছে, কোন মার্কেট প্লেস এখন ভালো করছে। আপনি হয়তো একটা মার্কেট প্লেস নিয়ে পড়ে আছেন, সেই মার্কেট প্লেস ভালো করছে না, অন্য একটা মার্কেট প্লেস হয়তো সেটাকে টেক ওভার করে নিচ্ছে, বা অন্য একটা নতুন একটা মার্কেট প্লেসে এখন অপরচুনিটি ভালো আছে। এই ব্যাপারগুলো জানার জন্য কিন্তু আসলে একটা গ্যাদারিং বা একটা অনেক মানুষের একসাথে কথা বলা ছাড়া কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা ধরেই নেই যে টেক ইভেন্টগুলো বা কনফারেন্সগুলো হয়তো একজন স্টেজে যাবে, কথা বলবে, আমরা সেটা শুনবো, তারপর শেষে হয়তো 2-3টা কোশ্চেন নেবে। সেই কোশ্চেনগুলো থেকে কি আমি কোশ্চেন করতে পারবো কি পারবো না, আদৌ আমার কোনো লাভ হবে কি হবে না, এই ধরনের কনফিউশন কাজ করে। কিন্তু আপনার নিজের কাজটা আপনাকে নিজেই করতে হবে। সো যা করবেন, এই কমিউনিটি ইভেন্টগুলোতে কিন্তু প্রত্যেকজন স্পিকারই একটা মেন্টালিটি নিয়ে আসে যে আমি অনেকের সাথে কথা বলবো, অনেকের সাথে কমিউনিকেট করব। তো তাদের সেশনের পরে তাদের সাথে আপনারা পার্সোনালি কথা বলার চেষ্টা করেন, তাদের থেকে ইনসাইট নেন, তাদের থেকে বিভিন্ন আইডিয়া নেন, অনেক 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 অ্যান্সার পাবেন এবং অনেক 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 ছোটো ছোটো টার্ম সম্পর্কে জানতে পারবেন, ইন্ডাস্ট্রি টেকনোলজি এবং কী আসছে বাজারে নতুন, সেই ব্যাপারগুলো জানতে পারবেন। নাম্বার 3, নেটওয়ার্কিং, গ্রোথ এবং কোলাবোরেশন অপরচুনিটি। সো এখানে 3টা ব্যাপারকে আমি হাইলাইট করছি। নেটওয়ার্কিংয়ের আসলে কোনো শর্টকাট নাই বা কোনো অল্টারনেট নাই। আমরা যতই বলি না কেন যে আমার যদি স্কিল থাকে, আমার যদি খুব ভালো, আমি আমার কাজটা যদি খুব ভালো মতো পারি, আমার নেটওয়ার্কিংয়ের প্রয়োজন নাই।
অনেকাংশে সত্য, মেনে নিচ্ছি অনেকাংশে সত্য যে আপনি যদি অনেক স্কিলড হন অবশ্যই আপনি কোথাও না কোথাও ভালো কিছু করতে পারবেন, কিন্তু নেটওয়ার্কিং এই প্রসেসটাকে আপনার অনেক সহজ করে দিবে। এখন ধরেন আমি খুব ভালো গান গাইতে পারি, কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে কাউকেই চিনি না, তাহলে আমাকে কি গান গাওয়ার জন্য কেউ ডাকবে? হয়তো আমি নিজে হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলে কিছু গান দিলাম, সেখান থেকে কেউ শুনলো, তারপর কোনো একজন নেটওয়ার্কিং মানে কোনো একজন সিনিয়র কেউ আমাকে গান গাওয়ার জন্য ডাকলো বা গানের কাজ দিল। এইটা একটা প্রসেস, বাট এই পথটা অনেক সহজ হয়ে যায় যখন আপনি অনেকের সাথে মিশবেন, অনেককে আপনি চিনবেন, অনেকে আপনাকে জানবে যে না হ্যাঁ আমার পরিচিত একটা ছেলে আছে, ও কিন্তু খুব ভালো গান গায়, সো ওয়াই নট আমরা ওকে ট্রাই করি আমাদের নিজের পরের প্রজেক্টের জন্য। বা হ্যাঁ আমার পরিচিত একটা ভালো ছেলে আছে, খুব ভালো ভিডিও এডিট করে, ওকে আমরা একটা চান্স দিই, আমরা নতুন একটা প্রজেক্ট করতেছি, সেই প্রজেক্টে ওই ছেলেটা এসে কাজ করুক বা ওর কাছ থেকে আমরা ভিডিও এডিটিং সার্ভিসটা নেই। তো এই যে নেটওয়ার্কিংটা কিন্তু আপনাকে অনেকের কাছে আপনার একটা যে আপনি যে এক্সিস্ট করেন এই ব্যাপারটা জানিয়ে দিচ্ছে। তারপর আসে যে কোলাবোরেশন অথবা হচ্ছে আপনার গ্রোথ, যে আপনার গ্রোথের অপরচুনিটি। জব মার্কেটে আসলে রেফারটা অনেক কাজে দেয়। টু বি অনেস্ট, আমরা যখন কেউ যদি ধরেন আমার পরিচিত কোনো কোম্পানি বা কোনো ভাই যদি জব পোস্ট দেয়, আমি কিন্তু প্রথমেই খুঁজি আমার পরিচিত কে আছে, যে লাইক আমি পার্সোনালি চিনি এমন কেউ আছে কি না যাকে আমি রেফার করতে পারি, যে ভাইয়ের রিকোয়ারমেন্টস অনুযায়ী যেই স্কিলটা খুঁজছে সেই স্কিল একজন পরিচিত ছেলে আমার কাছে আছে বা একটা মেয়ে আমার কাছে আছে, যার সিভিটা আমি তার কাছে ফরওয়ার্ড করতে পারি। অপরিচিততে অবশ্যই স্কিল মানুষ আছে কিন্তু আমি তাকে চিনি না, সো আমি তাকে কীভাবে রেফার করব? সো এই যে পরিচিত থেকে, এবং আমি যখন একজনকে রেফার করছি আমার পরিচিত একজন ভাইয়ের কোম্পানিতে, সে কিন্তু তাকে আলাদাভাবে একটু ট্রিট করছে বা তার মাথায় কিন্তু থাকছে যে এই ছেলেটাকে অমুক ভাই পাঠিয়েছে, সো আমি তার সাথে দেখি সে নিশ্চয়ই পাঠিয়েছে, অবশ্যই একটা রিজন আছে, এই ছেলেটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা ট্যালেন্ট আছে, দেখেই সে আমাকে রেফার করেছে। সো এই যে আপনি কিন্তু দেখা গেল যে 10 জন বা 100 জনের থেকে একটু ডিফারেন্টভাবে আপনি ট্রিটেড হচ্ছেন বা অপরচুনিটিটা পাওয়ার সুযোগটা আপনার বাড়ছে। অবশ্যই এটা রেফারেন্স একজনের কাছে গেলে একটা আলাদা একটা ভ্যালু পাওয়া যায়, যেটা হয়তো নিজে সরাসরি সিভি দিয়ে গেলে ভ্যালু পাওয়া যায়, বাট হয়তো একটু হলেও বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। সো জব সুইচের ক্ষেত্রে বলেন বা নতুন জব হান্টিংয়ের ক্ষেত্রে বলেন, এই যে আপনার রেফারেন্সটা এটা কিন্তু খুব ভালো কাজে দেয়। প্লাস এখন এমন হতে পারে যে আপনি অলরেডি ওয়েল এস্টাবলিশড অথবা মিড লেভেলে আছেন আপনার ক্যারিয়ারে, বা আপনি একজন সলোপ্রেনার অথবা এন্টারপ্রেনার অথবা ফ্রিল্যান্সার, যেটাই করেন না কেন, একটা সময় গিয়ে দরকার হয় যে কোলাবোরেশন করার, অনেকের সাথে কাজ করার, বা নিজের গ্রোথটা হয়তো একটা সময় গিয়ে আটকে যায়, তখন মনে হয় যে একজন পার্টনার বা দুজন পার্টনার যদি পাওয়া যায়, অথবা হোয়াইট লেভেল সার্ভিস অফার করা যায় বা কোনোভাবে কোলাবোরেট করে একসাথে কাজ করা যায়। কথার কথা আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছি, আমার এখন এসইও সার্ভিস দরকার, সো আমি কিন্তু জাস্ট ফ্রম নো হোয়ার কারোর সাথে আমি কোলাবোরেট করতে পারবো না। আমার যদি সেই প্রেজেন্সটা থাকে, আমাকে যদি মানুষ চেনে যে এসইও নিয়ে কাজ করছে, আমি যদি তাকে গিয়ে অ্যাপ্রোচ করি যে হ্যাঁ আসলে আমরা একটা কোলাবোরেশনে যাই, আমার যত ক্লায়েন্ট আছে তাদেরকে আমি এসইও সার্ভিস অফার করব এবং আপনি আমার সেই এসইও সার্ভিসগুলো প্রোভাইড করবেন, এবং এর জন্য এমন একটা পার্সেন্টেজ আমি ক্লায়েন্টের কাছ থেকে যদি $100 নেই, আমি আপনাকে $80 দিব, $20 আমার প্রফিট। সো এই যে কোলাবোরেশনটা, আপনাকে যদি কেউ না চিনে, কেউ আপনার সাথে কোলাবোরেশন করবে না, যখন আপনার এই প্রেজেন্সটা বাড়বে, আপনাকে চিনবে, এবং এই চেনার পিছনে ওয়ান অফ দ্য কি একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে এই পাবলিক গ্যাদারিংগুলো। কারণ আমরা মানুষের সাথে সরাসরি দেখা করে তার ব্যাপারে একটা আইডিয়া নিতে পছন্দ করি, সে কেমন সেটা বোঝার চেষ্টা করি, এবং সেখান থেকেই আমরা একটা ভালো একটা বন্ধুত্ব বা ভালো একটা রিলেশন গড়ে তুলতে পারি। সো এই পাবলিক গ্যাদারিংগুলোতে আসলে অনেকের সাথে মেশার একটা অপরচুনিটি পাওয়া যায়, এবং সেই অপরচুনিটিটা আপনি কীভাবে ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। আপনি নেটওয়ার্কিংয়ের জন্য ইউজ করতে পারেন, আপনার গ্রোথের জন্য ইউজ করতে পারেন, কোলাবোরেশনের জন্য ইউজ করতে পারেন, অথবা আপনি ইউজ নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু অবশ্যই পাবলিক গ্যাদারিংগুলো এই অপরচুনিটিটা গ্রোতে হেল্প করে। নাম্বার 4, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স। অনেক ওয়ার্কশপ হয়, অনেক ইভেন্টে আপনাকে হাতে ধরে কাজ শেখায়। তো আপনার যদি ওই টিপিক্যাল কনফারেন্স টাইপের বা সেমিনার অথবা অনলাইন হলে ওয়েবিনারগুলো যদি ভালো না লাগে, যেখানে শুধু মুখে কথা বলে, কোনো কাজ দেখায় না বা কাজ করায় না, আপনি সেগুলো স্কিপ করতে পারেন, কিন্তু সেগুলোর ইম্পর্টেন্স আমি প্রথম 3টা পয়েন্টে অলরেডি বলেছি। বাট আপনার যদি মনে হয় যে আপনি হ্যান্ডস অন
কনফারেন্স বা হ্যান্ডস অন ওয়ার্কশপগুলোতে যাবেন, ইউ আর ভেরি ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু অ্যাটেন্ড দোজ কাইন্ড অফ ওয়ার্কশপ, কারণ এখানে আপনি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাচ্ছেন। এবং সেমিনারগুলোতেও অনেক ক্ষেত্রে অনেক সেমিনারেও হ্যান্ডস অন ছোটো ছোটো আইডিয়া দেওয়া হয়। হয়তো আমরা নিজেরা যারা পার্টিসিপেট করছি তারা হয়তো কম্পিউটারে বা কোনো হার্ডওয়্যার দিয়ে কাজ করছি না, কিন্তু অনেকেই লাইভ সেমিনারে লাইভ কোডিং করে দেখায়, লাইভ ডিজাইন করে দেখায়, লাইভ টুলসের ইনসাইটসগুলো দেখায়। সো এই ব্যাপারগুলোও কিন্তু আপনার সেমিনার থেকে পাওয়া সম্ভব। সো আপনি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এই সেমিনারগুলো অ্যাটেন্ড করতে পারেন। নাম্বার 5, এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমি বলবো, যদিও সরাসরি না, একটু প্যাসিভলি এটা ইম্পর্ট্যান্ট। মানুষের সম্পর্কে ধারণা পাল্টে যায়, বা মানুষের সম্পর্কে একটা আমরা হয়তো একজনকে অনলাইনে দেখে একভাবে জাজ করি, সামনাসামনি তার সাথে দেখা হওয়ার পরে তার ব্যাপারে আমাদের একটা ধারণাটা পাল্টে যায়, যে তাকে অনলাইনে তার কথাবার্তা বা তার আচার আচরণ দেখে তাকে মনে হয় অনেক অ্যারোগেন্ট, সামনাসামনি গিয়ে দেখা যায় সে অনেক হাম্বল, অনেক সফট। হ্যাঁ, এই একটা অপরচুনিটি কিন্তু একমাত্র সামনাসামনি দেখা হওয়ার পরেই পসিবল হয়। কখনোই আপনি অনলাইন থেকে ভার্চুয়াল জগৎ থেকে এই আইডিয়াটা করতে পারবেন না, এবং আপনাকেও বিনয়ী হতে শেখায়। যখন আমি যদি আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি দেখেছি যে আমার যখন ভার্সিটিতে থাকতে বিভিন্ন কনফারেন্সগুলো বা ভার্সিটিতে যে সেমিনারগুলো হতো সেগুলোতে অ্যাটেন্ড করতাম, সিনিয়র ভাইরা যখন মঞ্চে কথা বলতো, স্টেজে গিয়ে কথা বলতো, এবং পরবর্তীতে তাদের কাছে যখন আমরা রিচ আউট করতাম স্টেজ থেকে আসার পরে বা সেমিনার শেষ হওয়ার পরে কোনো ব্যাপার নিয়ে কথা বলতাম বা সাজেশন চাইতাম, তাদের যে আগ্রহ, সময় দেয়া, মানে আমাদেরকে এক্সপ্লেন করার ব্যাপারে বা তাদের বিভিন্ন রিসোর্স দিয়ে বা তাদের এক্সপ্লেনেশনগুলো কিন্তু আমাদেরকে হাম্বল হতে শেখায়। তো আমরা নিজেরকে চিন্তা করতাম যে এই মানুষগুলো বোধহয় আমাদের সাথে কথাই বলবে না, তারা অনেক বিজি, অনেক বড় লেভেলে জব করছে, বড় বড় কোম্পানিতে জব করছে, কিন্তু তাদের যে হাম্বলনেস, তাদের যেই সুন্দর করে কথা বলা বা এক্সপ্লেন করা এবং ডাউন টু আর্থ অ্যাটিটিউড, এগুলো কিন্তু আমাকে, নিজেকে বা আমাদের সবাইকে অনেক হেল্প করতো যে না, আমরা যত বড়ই হই না কেন বা যেই অবস্থানেই থাকি না কেন, সবসময় হাম্বল থাকাটা খুবই জরুরি। সো এটা একটা লাইফ লেসন, যেটা আপনি হচ্ছে যে কখনোই ঘরে বসে থেকে পাবেন না। যখন বাইরে যাবেন, মানুষের সাথে মিশবেন এবং বড় বড় মানুষকে, যাদেরকে আমরা স্টার মনে করি, তাদেরকে যখন ডাউন টু আর্থ তাদের অ্যাটিটিউডগুলো দেখবেন, সেটা আমাদের নিজেদেরকেও আসলে অনেক বেশি হেল্প করে লাইফে, যে হাম্বল থাকার জন্য, এবং নিজেদের যে জায়গাটা ক্লিয়ার হয় যে না, এত বড় একজন মানুষ যদি এত হাম্বল হতে পারে, আমি কেন না, আমার মধ্যে অহংকার কেন আসবে, আমি নিজেও যেন হাম্বল থাকি। সো এইটা একটা ওয়ান অফ দ্য ভেরি গুড টেক অ্যাওয়ে ফ্রম দ্য পাবলিক ইভেন্টস, যে পাবলিক ইভেন্টে গেলে এই হাম্বলনেসটা সবার মাঝে ছড়িয়ে যায় এবং সবাই হাম্বল হওয়ার চেষ্টা করে। আর ফাইনালি একটা বলবো যে এটা কোনো কি পয়েন্ট না, এটা হচ্ছে যে আমরা কি ফ্রি ইভেন্টে যাব না পেইড ইভেন্টে যাব। তো আপনার চারপাশে যদি এনাফ ফ্রি ইভেন্ট থাকে, আপনি ফ্রি ইভেন্টগুলো দিয়ে শুরু করতে পারেন। পেইড ইভেন্টে যদি আপনাকে কোনো ভ্যালু অ্যাড করে, যে ভ্যালুটা আপনি ফ্রি ইভেন্টে পাচ্ছেন না, তাহলে পেইড ইভেন্টগুলোতেও যেতে পারেন। বাট এই যে আমাদের চারপাশে একটা নেগেটিভ ভাইব অনেক সময় খেয়াল করি, যে ইভেন্ট মানেই টাকার ব্যবসা, বা ইভেন্ট মানেই হচ্ছে অহেতুক শো অফ। এরকম ইভেন্ট যে হয় না তা না, হয় কিছু ইভেন্ট অবশ্যই হয় যেখানে হয়তো শো অফ থাকে, বা যে ধরনের ভ্যালুর জন্য আমরা যাই সেই ভ্যালুটা আমরা পাই না। কিন্তু ভ্যালুটা আপনাকেই বের করে নিতে হবে, যে আমি যে ইভেন্টগুলোতে যাব, অবশ্যই আমি আমার বিচার বিবেচনা দিয়ে দেখব যে ইভেন্টটা আমার জন্য কার্যকরী কিনা, এবং আমি কিছু স্পেসিফিক টার্গেট নিয়ে যাব। একটা ইভেন্ট থেকে 10টা যদি আপনার স্পিচ থাকে, আপনার 10টা কখনোই কাজে লাগবে না। আপনার হয়তো 1-2টা স্পিচ কাজে লাগতে পারে, অথবা একটাও নাও লাগতে পারে। হয়তো আপনি সেখানে গিয়ে 2জন মানুষের সাথে মিট করবেন, যে 2জন মানুষের বলা 2টা লাইন আপনার অনেক কিছু থিঙ্কিং অনেক চেঞ্জ করে দিতে পারে। অথবা এরকম একটা ইভেন্টে গেছেন, এখান থেকে 0 টেক অ্যাওয়ে, আপনি হয়তো 4-5জন মানুষের সাথে খুব হালকাভাবে একটু পরিচিত হয়ে আসছেন। নেক্সট ইভেন্টে গেলে কিন্তু সেই 5জন মানুষ আপনাকে রিকগনাইজ করবে, যে আপনাকে চিনবে, হ্যাঁ আপনাকে ভাই ওই ইভেন্টে দেখেছি। এটাও কিন্তু কম পাওয়া না। এইভাবেই আপনার একজনের সাথে আরেকজনের একটা রিলেশন বিল্ড আপ হয়, যে রিলেশনটা আপনার গ্রোথে হেল্প করে, কোলাবোরেশনে হেল্প করে, ওভারঅল আপনার ক্যারিয়ারে হেল্প করে। সো ফ্রি হোক পেইড হোক, সব ধরনের ইভেন্টেই যদি আপনার সময় থাকে এবং আপনার কিছু লক্ষ্য থাকে যে আমি এই ধরনের আউটপুট আমার ইভেন্ট অ্যাটেন্ড করে আমি নিয়ে আসবো, অবশ্যই ইভেন্টে অ্যাটেন্ড করবেন। এইটার ব্যাপারে নেগেটিভ মেন্টালিটিটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। সো এই ছিল আমার
ইভেন্ট জয়েন করার ব্যাপারে আমার কিছু কথা বা আমার কিছু যুক্তি, কেন আমরা ইভেন্টে যাব, না যাওয়ার পিছনেও হয়তো অনেক যুক্তি থাকতে পারে, আমি পজিটিভ যুক্তিগুলোই দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।